4 দিনের সফরে আগামীকাল চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে দুদেশের মধ্যে 700 কোটি ডলারের ঋণ চুক্তি এবং নিজেদের মুদ্রায় লেনদেনের সিদ্ধান্ত সহ অন্তত 10টি সমঝোতা স্মারক সই হতে পারে। কূটনীতি বিশ্লেষকদের ধারণা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে আলোচনা হতে পারে এই অঞ্চলের রাজনীতি নিয়েও। 10 বছর পর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে সমঝোতা হতে পারে চীনের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ, বাণিজ্য সহায়তা, বিনিয়োগ সুরক্ষা, ডিজিটাল অর্থনীতি, সুনীল অর্থনীতি ও একাধিক মৈত্রী সেতু নির্মাণ নিয়ে। অগ্রাধিকার পাবে বাণিজ্য ও অর্থনীতি। বিদ্যুৎ, টেলিকমিউনিকেশন সেক্টর, আইসিটি, বিভিন্ন ক্ষেত্রে আমাদের সহযোগিতা আছে। এবং আমার ধারণা এক হলো যে মাননীয় প্রধানমন্ত্রী চীন যে তার নির্বাচনকালীন সময়তে যে চীনাদের আমি বলবো সমর্থন, প্রকাশ্য সমর্থনই বলা চলে, তো সেই সমর্থনের জন্য তিনি হয়তো তাদেরকে ধন্যবাদ জানান। বাংলাদেশের লক্ষ্য 700 কোটি ডলার ঋণ আদায় করা, বাণিজ্য সহায়তায় 500 কোটি ও বাজেট সহায়তায় 200 কোটি ডলার। এই অর্থ টাকা ও ইউয়ানে আদান প্রদান করতে চায় ঢাকা। আমাদের বাজেট নিয়ে যে সমস্যা হচ্ছে, রিজার্ভ নিয়ে যে সমস্যা হচ্ছে, তাতে তারা সহায়তা দিবেন এরকম একটা কথা। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে রেল যোগাযোগ বিস্তৃত করা, সেইটা যেমন ভাঙ্গা থেকে বরিশাল, ভোলা হয়ে কুয়াকাটা, কি বলে পায়রা বন্দর হয়ে কুয়াকাটায় পৌঁছানো একটা চিন্তা আছে যে চীনকে দিয়ে এই কাজটি করানো হবে। এছাড়া মিয়ানমারের জাতিগত সংঘাত, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং ভারত ও প্রশান্ত মহাসাগরকে ঘিরে ভূরাজনীতি দুই দেশের শীর্ষ নেতার বৈঠকে গুরুত্ব পাবে। আমাদের দিক থেকে আমরা তো এক চীন নীতিকে বলিষ্ঠভাবে সমর্থন করি। তো এই মুহূর্তে যেহেতু চীন তাইওয়ান নিয়ে চাপে আছে, সেহেতু তারা চাইবে যে আমরা এটা আবার পুনর্ব্যক্ত করি, তো আমরা সেটা করতে কোনো আপত্তি নাই। মিয়ানমারের ভেতরে কিন্তু একটা বড় ধরনের মানবিক সমস্যা তৈরি হচ্ছে, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ বলেন, ভারত বলেন, চীন বলেন, সকলেরই কিন্তু আমরা এফেক্টেড হওয়ার আশঙ্কা কিন্তু থাকছে। তো কাজেই এই বিষয়গুলো নিয়ে আমার ধারণা পারস্পরিকভাবে আলোচনার একটা সুযোগ আছে। 98% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিলেও চীনে বাংলাদেশের রপ্তানি তেমন বাড়েনি। উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পরও যাতে সেই সুবিধা দেয়া হয় তার উপর জোর দেবে ঢাকা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা দিলেও এখনও বাংলাদেশের জন্য বড় রপ্তানি বাজার হয়ে উঠতে পারেনি চীন, অথচ প্রতি বছর দেশটি থেকে আমদানি 23 বিলিয়ন ডলারের বেশি। বিশ্লেষকরা বলছেন, চীনে রপ্তানি না বাড়ার প্রধান কারণ পণ্য বহুমুখীকরণের অভাব। এদিকে প্রধানমন্ত্রীর চীন সফরকালে দেশটির সাথে বিভিন্ন সহযোগিতামূলক চুক্তি সইয়ের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। দেশের 98% পণ্যের উপর শুল্কমুক্ত সুবিধা থাকা সত্ত্বেও চীনে রপ্তানি তেমন বাড়েনি। গত অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত বাংলাদেশ থেকে চীনে পণ্য রপ্তানি হয়েছে 76 কোটি ডলারের। 2022-23 অর্থবছরে তা ছিল 68 কোটি ডলারের মতো। অন্যদিকে প্রতি বছর সেখান থেকে আমদানি হচ্ছে 2300 কোটি ডলারের বেশি। চীনের সাথে উন্নয়ন যাত্রা আরও এগিয়ে নিতে 8 জুলাই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4 দিনের এই সফরে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাবও রয়েছে এ সফরে। আমাদেরকেও কিন্তু তাদের জন্য মার্কেট খুলে দিতে হবে, তারা যেন আমাদের বাজারে শুল্ক মুক্ত কোনো কোনো ক্ষেত্রে তারা সেই সুবিধা পাবে। এফটিএ করার মানে হচ্ছে তাই আমাদের ডোমেস্টিক কনজাম্পশন পারপাসে আমার কাছে মনে হয় যে চাইনিজ ইনভেস্টমেন্ট আমাদের নেওয়া উচিত হবে। আমাদের লাগবে এক্সপোর্ট সেক্টরে, যেটার মাধ্যমে কিন্তু আমরা যেন হয় চায়নায় অথবা পৃথিবীর অন্য কোনো দেশে রপ্তানি করতে পারি। যা আমরা দিতে পারি সেই সব পণ্য যাতে আমরা রপ্তানি তালিকায় ঢুকাতে পারি চীনের মধ্যে, এইটাও এই যে প্রধানমন্ত্রীর সাথে যারা যাবেন তাদেরকে এই জিনিসটা বোঝাতে হবে। বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ঘাটতি বেশি হওয়ায় দেশের রপ্তানিকারকরা চীন থেকে কাঁচামাল এনে অন্য দেশে আবারও রপ্তানি করেন। ব্যবসায়ীরা বলছেন, মুক্ত বাণিজ্য চুক্তি হলে দেশটির শুল্কমুক্ত সুবিধা পুরোপুরি নেওয়া যাবে। ইনভেস্টমেন্টগুলো বাংলাদেশে আসবে এবং সেইটা দিয়ে আপনার বিভিন্ন ডাইভার্সিফাইড প্রোডাক্ট তৈরি হবে যেগুলো চীনের বাজারে প্রয়োজন, চীনের স্ট্যান্ডার্ড অনুযায়ী। তখনই কিন্তু আপনার এই বাণিজ্য ঘাটতিটা কমে আসবে বলে আমরা ধারণা করছি। 2026 সালে এলডিসি উত্তরণের পর চীনের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখতে বহুমুখী বাণিজ্য কৌশল অনুসরণের পরামর্শ বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আজ থেকে ক্লাস পরীক্ষা বর্জনের পাশাপাশি ঢাকার প্রতিটি মোড়ে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে কোটা বাতিল দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। সেই সাথে অভিভাবক ও শিক্ষকদের আন্দোলনে সংহতি জানানোর আহ্বান জানায় তারা। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিক্ষার্থীদের। শনিবার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির কারণে বিভিন্ন এলাকায় যানজটে ভোগান্তি দেখা দেয়। কোটা বাতিলের দাবিতে আন্দোলনের পঞ্চম দিনেও রাজপথে সক্রিয় শিক্ষার্থীরা। শনিবার বিকেল 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পলাশী, ইডেন কলেজ, নীলক্ষেত হয়ে শাহবাগে সড়ক অবরোধ করে তারা। আমাদের দাবি হচ্ছে 18 যে পরিপত্র ছিল সেটা পুনর্বহাল চাই আমরা। এটাই আমাদের একমাত্র দাবি। আমরা যতদিন পর্যন্ত না আমাদের দাবি পরিপূর্ণভাবে মেনে নেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা এই মিছিল সংগ্রাম করতেই থাকব। আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যোগ দেয় 7 কলেজ সহ রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ এলাকা। শিক্ষার্থীদের দাবি পুনর্বহাল করতে হবে 18 সালের পরিপত্র। বিক্ষোভের রোববার থেকে ঢাকার সব গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নেয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। আমি আমার সমস্ত শিক্ষার্থী ভাই বোনদের সঙ্গে এগ্রতা জানিয়ে আমি কাপড়ের প্রতীকে কাপড় পরে নেমেছি। আমরা বুয়েটে গিয়েছি, আমরা ইডেন কলেজে গিয়েছি, আমরা সেখান থেকেও সাড়া পেয়েছি। আমরা বন্ধুগণ শুধু শাহবাগে বসে থাকবো না, আমরা যে কর্মসূচিটি ঘোষণা করছি যে আগামীকাল বিকাল 3টা থেকে বাংলা ব্লকের কর্মসূচি ঘোষণা করা হলো। একই দাবিতে দিনভর বিক্ষোভ করেছে ঢাকা কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তীব্র যানজটে ভোগান্তিতে পড়ে নগরবাসী। এদিকে সকালে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের দুই পাশে অন্তত 10 কিলোমিটার এলাকায় তীব্র যানজট দেখা যায়। এছাড়া রাজশাহী ও রংপুর, নাটোর সহ সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ ও অবরোধ করে শিক্ষার্থীরা। দাবি না মানা হলে রাজপথ ছাড়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সমর্থন জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, আইনের দোহাই দিয়ে আন্দোলন দমন করা যাবে না। অন্যদিকে বিএনপি নিজেরা ব্যর্থ হয়ে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনে ভর করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আবারও পথে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে চলছে আন্দোলন। টানা কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ, মিছিল, পদযাত্রা, সড়ক অবরোধ ও সমাবেশ। শিক্ষার্থীদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে বিএনপি। শনিবার দুপুরে চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্রদের ন্যায্য দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি সমূহের সঙ্গে আমরা একমত। আইন ও বিচার বিভাগের দোহাই দিয়ে ছাত্র সমাজের যৌক্তিক দাবি সমূহকে দমানোর সকল প্রচেষ্টাই ব্যর্থ হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা আশা করি সরকার সময় থাকতে ছাত্র সমাজের যৌক্তিক ও ন্যায্য দাবিসমূহ মেনে নেবে। এদিকে দুপুরে রাজধানীর বেইলি রোডে পাহাড়ি ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কোটা সংস্কার আন্দোলনে বিএনপির সমর্থনের সমালোচনা করেন। বলেন, তারা এখন ছাত্রদের আন্দোলনে ইন্ধন দিচ্ছে। এখন বিএনপি কাজই হচ্ছে অন্যদের ইস্যুর উপর ভর করা। এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে, আবার সিদ্ধান্ত নিয়েছে কোটার উপরে, কোটা আন্দোলনের উপর ভর করবে নীতিগত সিদ্ধান্ত। এটা তো কোর্টের ভার্ডিক্টের ব্যাপার। আমরা তো কোথাও এই কোটা রাখিনি। খালেদা জিয়ার সুচিকিৎসা নিয়ে বিএনপি জাতিসংঘের হস্তক্ষেপ চায় এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, এ নিয়ে জাতিসংঘে নালিশ করে লাভ হবে না। তার বিশেষ আমন্ত্রণে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজকীয় ডুপ্লেক্স ভিলায় প্রায়ই যেতেন সাবেক আইজিপি বেনজির। দামি পশু পাখিও পুষতেন সেখানে। শনিবার বাড়িটি জব্দ করে প্রশাসন, তবে মূল দরজায় ফিঙ্গারপ্রিন্ট লকের কারণে ভেতরে ঢুকতে পারেননি কেউ। শেষে তালা ঝুলিয়ে সিলগালা করা হয়।
নারায়ণগঞ্জে বেনজিরের আর কোনো সম্পদ আছে কিনা তাও খুঁজছে প্রশাসন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজকীয় এই ডুপ্লেক্স বাড়ির মালিক সাবেক আইজিপি বেনজির। 24 কাঠার ওপর বাড়িটিতে প্রায়ই আসতেন তিনি, রাতেও থাকতেন। দামি ম্যাকাও পাখি আর কুকুর পুষতেন এখানে। 8 বছর আগে 1,83,00,000 টাকায় এই জায়গা কেনেন বেনজির। বছর 4 আগে বাড়িটির নির্মাণ শুরু করেন। এটি ঘিরে স্থানীয়দের মাঝেও ছিল নানা প্রশ্ন। এখানে ডিজি সাহেব আসতো, আইজি সাহেব আসতো, ওনার স্ত্রী সন্তানরা আসতো, তারপরে আর প্রশাসনের লোকজন আসতো, ওরাও আসতে পারতো। আমরা ডরে মরে বাড়ির আশেপাশে আইতাম না, চাপতাম না। কুত্তারা এই যে সময়তে বাজারে বাগবার বাজার যাইতো, বাজার টাজার করতো। 2-3 মাস পরে বউ নিয়ে আসতো বিকেল টাইমে, আইসা আধা ঘন্টা 1 ঘন্টা সময় কাটাইতো, আইসা তারপর আবার চলে যেত। কি কারণে আসে রাত্রে 8টা-9টা বাজে, আবার রাতের 12টা-1টা বাজে জায়গা, 2টা বাজে জায়গা, আবার অনেক সময় দেখা গেছে মহিলা লইয়া নামতো। শনিবার দুপুরে বাড়িটিতে অভিযান চালায় জেলা প্রশাসন ও দুদক, কিন্তু প্রধান দরজায় ফিঙ্গারপ্রিন্ট লক থাকায় ভেতরে ঢুকতে পারেনি কেউ। পরে বাইরে তালা ঝুলিয়ে সিলগালা করে দেয়া হয় বাড়িটি। নির্ধারিত কমিটি কর্তৃক পরবর্তীতে সভা করে এই সম্পত্তিটির ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণের জন্য কি কর্মপন্থা নির্ধারণ করা যায় আমরা সঠিকভাবে সেটা নির্ধারণ করে পরে আবার আসব। আপাত দৃষ্টিতে আমরা 2 তলা একটি ভবন পেয়েছি। ভিতরে কি কি পাওয়া যাবে সেগুলো একটা ইনভেন্টরি করা হবে, তালিকা করা হবে, সেগুলো পরবর্তীতে আবার আদালতের সামনে উপস্থাপন করা হবে এবং টাইম টু টাইম এটার দেখভাল, ব্যবস্থাপনা এবং আদার্স যে জিনিসগুলো এটা কমিটির মাধ্যমে করা হবে। এদিকে নারায়ণগঞ্জে বেনজিরের আর কোনো সম্পদ আছে কিনা তাও খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উজানের ঢলে নদ নদীর পানি বাড়তে থাকায় কুড়িগ্রাম, গাইবান্ধা ও সিরাজগঞ্জে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের পানি পৌঁছে বিপদসীমার ওপরে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে সড়ক ভেঙে 15টি গ্রাম প্লাবিত হয়েছে। ঘাঘট নদীর পানি কমলেও গাইবান্ধার 4 উপজেলায় 2.5 লাখ মানুষ এখনও পানিবন্দী। এদিকে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি আরও বেড়েছে। এর মধ্যে 5 উপজেলার পানিবন্দী লক্ষাধিক মানুষ। তলিয়ে গেছে 500 হেক্টর ফসলি জমি। তবে জামালপুরে লোকালয় থেকে পানি নামতে শুরু করলেও এখনও পানিবন্দী 1,20,000 মানুষ। এদিকে সিলেটে ধীর গতিতে নামছে পানি, তবে এখনও 214টি আশ্রয় কেন্দ্রে আছে প্রায় 9,000-এর বেশি মানুষ। এছাড়া বন্যার পানি নামার ধীর গতিতে বাড়ছে ভোগান্তি। এখনও সিলেটের 13টি উপজেলার 5.5 লাখ মানুষ পানিবন্দী। এই মুহূর্তে বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে জামালপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাইমুম সাব্বির শোভন। শোভন, জামালপুরে পানি নামতে শুরু করলেও এখনো অনেক মানুষ পানিবন্দী রয়েছে, সেখানকার আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাবেন এই মুহূর্তে, আর বন্যা পরিস্থিতির সবশেষ চিত্র কেমন? দেখুন, জামালপুরে কিন্তু পানির দ্রুত গতিতে বাড়লেও কমছে কিন্তু ধীর গতিতে, আর এই ধীর গতিতে পানি কমার জন্য কিন্তু দুর্ভোগ বাড়ছে। আমি একটি বিষয় জানিয়ে রাখি, আজকে হচ্ছে এইচএসসি পরীক্ষা। তো জামালপুর জেলায় এবার 47টি কেন্দ্রে মোট 27,099 জন এইচএসসি পরীক্ষা দিচ্ছে। আমি এখন আছি গুঠাইল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। এখানে 6টি কলেজে 631 জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। আমি যদি আপনাকে একটু দেখা যে পুরো মাঠ কিন্তু এখন বন্যার পানিতে তলিয়ে গেছে। তো এই মাঠ তলিয়ে যাওয়া কিন্তু যারা পরীক্ষার্থী আছে তাদের কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে খুবই সমস্যা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আসলে বেঞ্চ ফেলে সেতুর মতো একটি রাস্তা তৈরি করা হয়েছে, যেখান দিয়ে পরীক্ষার্থী সহ পরীক্ষকেরা যাতায়াত করছেন। তো স্থানীয়রা যেটি বলছেন যে আসলে এই বন্যার সময় পরীক্ষাটি স্থগিত করলে ভালো হতো। তো আরেকটি বিষয় হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে পানি আসলে দ্রুত গতিতে বাড়লেও পানি কমতে আরও কমপক্ষে সময় লাগবে 5 থেকে 7 দিন। এই 7 দিনের মধ্যে কিন্তু পরীক্ষা আছে আরও 3টি, তাহলে এই 3টি পরীক্ষা দিতে কিন্তু পরীক্ষার্থীদের আরও দুর্ভোগের মধ্যে পড়তে হবে। আমি যদি একজন পরীক্ষার্থীর সাথে একটু কথা বলি যে আসলে এখানে আপনাদের আসতে কেমন দুর্ভোগ পোহাতে হয়েছে। আসসালামু আলাইকুম, আমি এবার এইচএসসি পরীক্ষার্থী। তো আমি ইসলামপুর থেকে গুঠাইল হাই স্কুলে এসে পরীক্ষা দিচ্ছি। আর বর্তমান বন্যার অবস্থা খুবই ভয়াবহ। আর আমাদের এলাকায় কালকে সারা রাত কারেন্ট ছিল না, দিনেও কারেন্ট ছিল না, যার কারণে আমি পড়তে পারি নাই। আর ধন্যবাদ। তো
বিষয়টি হচ্ছে যে এই বিষয় নিয়ে জেলা প্রশাসকের সাথে আমার কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন যে কেন্দ্র সচিব এবং উপজেলা প্রশাসনের ক্লিয়ারেন্স পাওয়ার পরই তারা পরীক্ষা নিচ্ছেন। তো এখানে মূলত বিষয় হচ্ছে যে কেন্দ্রে আসার একটি বিষয় আছে, আর ভিন্ন দিকে যে অনেক পরীক্ষার্থীর। শোভন, আমরা আশা করছি এই বন্যা পরিস্থিতির দ্রুত সমাধান হোক। বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে জামালপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইমুম সাব্বির শোভন। বন্যার কারণে 9 জেলায় অন্তত 1300 শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। এসব স্কুল কলেজের বেশিরভাগই পানির নিচে, কোথাও কোথাও আবার শিক্ষা প্রতিষ্ঠানেই তৈরি হয়েছে আশ্রয় কেন্দ্র। নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় বাড়ছে ভোগান্তি, সংকটে ছাত্রছাত্রীদের শিক্ষা জীবন। এ দফায় জুনের মাঝামাঝি বন্যা শুরু হয় সুনামগঞ্জে। কয়েকদিন ধরে ধীর গতিতে পানি নামলেও এখনও তলিয়ে 160টি বিদ্যালয়। অনেক বিদ্যালয় খোলা থাকলেও দুর্বল সড়ক যোগাযোগের কারণে উপস্থিতি খুবই কম। আজকেও পরীক্ষা যাইতেছে, তো আমরা যাইতে পারতেছি না পানির লাগে। আমরা না তো আইতারি, যারা বাচ্চা কাচ্চা যারা সাঁতার জানে না এরা আইব কিভাবে? সিলেটে বন্ধ 398টি প্রাথমিক ও 69টি মাধ্যমিক বিদ্যালয়। মৌলভীবাজারে বন্ধ 237টি বিদ্যালয়। এর মধ্যে অর্ধেক প্রতিষ্ঠান পানির নিচে, আর বাকিগুলো ব্যবহার হচ্ছে আশ্রয় কেন্দ্র হিসেবে। আমি ক্লাস 3 পড়ি, আমরা স্কুলের মানুষ লাগি ম্যাডাম তারা স্কুল বন্ধের লাইছেন। যদি এখন ক্লাস করে না তারা অনেকটা পিছাইব। বন্ধ থাকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে পিছিয়ে না পড়ে সেজন্য নানা উদ্যোগের কথা জানান শিক্ষা কর্মকর্তা। শিক্ষকরা তাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করবে এবং সম্ভব হলে বাড়িতে গিয়ে দেখাশোনা করবে, এবং বিদ্যালয় যখন খুলবে তখন শিক্ষকরা অতিরিক্ত পাঠদান করবে। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বন্ধ হয়েছে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। গাইবান্ধায় 73টি প্রাথমিক বিদ্যালয়ে পানি ঢুকলেও বন্ধ 63টি। এদিকে বন্যার পানি ঢোকায় সিরাজগঞ্জের 5 উপজেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। জামালপুরে এইচএসসি পরীক্ষার 47টি কেন্দ্রের 1/4 বন্যা কবলিত। 27,000 পরীক্ষার্থীর অর্ধেকের বেশি পানিবন্দী। আমরা অন্যের বাসায় আশ্রয় নিছি, এখন আমরা পানির সাথে যুদ্ধ করব না পরীক্ষার প্রিপারেশন নিব? যার নৌকা আছে তাই আসতে পারবে, আর যার নৌকা নাই তাই আসার খুব কষ্ট হয়ে যাবে। বন্যায় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিশেষ উদ্যোগ ও শিক্ষা উপকরণ দিয়ে সহায়তার দাবি ভুক্তভোগীদের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আরও 6 জনের মৃত্যু নিয়ে মে মাস থেকে চলা বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 58 জনে। 30 জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 24 লাখের বেশি। আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায় ব্রহ্মপুত্র, বরাক, দিগারু ও কল্লং নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। বন্যায় ধুবড়ী জেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার প্রায় 8 লাখ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বন্যা দুর্গতদের উদ্ধারে কাজ চলছে আসামের বিপর্যয় মোকাবেলা বাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা। সরকারি 577টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে 53,000 মানুষ। আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনালাপে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বন্যার কারণে আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের 70% এলাকা ডুবে গেছে। চলতি মৌসুমের বন্যায় প্রাণ গেছে শতাধিক বন্যপ্রাণীর। বাকবিতণ্ডার জেরে প্রাণ গেল মিরপুর কমার্স কলেজের ছাত্র জুবায়ের হাসান রাফিতের। স্বজনদের অভিযোগ, কজন সহপাঠীর সঙ্গে বিরোধে হত্যা করা হয়েছে তাকে। গতরাতে মিরপুরের এক সহপাঠীর বাসা থেকে উদ্ধার হয় তার মরদেহ। ঘটনার পর থেকেই নিখোঁজ অভিযুক্ত রাজিন। রাফিদকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন ষাটোর্ধ্ব নানা আব্দুল মজিদ। শেষবারের মতো আদরের নাতির মুখ দেখতে তার এই আহাজারি। গত রাতে মিরপুর কমার্স কলেজের পাশে হাউজিং অ্যান্ড সেটেলমেন্ট কোয়ার্টার এলাকায় একটি ফ্ল্যাটে কলেজ ছাত্র জুবায়ের হাসান রাফিদকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এটি তার সহপাঠী রাজিন চৌধুরীর বাসা। স্বজনরা বলছেন, শনিবার সকালে কোচিংয়ের জন্য বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি রাফিদ। সম্প্রতি কজন সহপাঠীর সঙ্গে বাকবিতণ্ডার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি তাদের। রাজনের বাবার নাম্বারে কল ছিলাম, প্রথম 2টা কল ঢুকছে, 3য় কল থেকে বন্ধ, না রিসিভ করে নাই। তখন এর বাসার খবর শুনতে বার করার চেষ্টা করছি। এর মাঝে এখান থেকে তথ্য হচ্ছে যে এখানে একটা লাশ পাওয়া গেছে, আপনারা আইসা দেখেন যে আপনাদের কিনা। আইসা দেখলাম যে আমার বার কিনা। ফিরাইতে গেছে, ফিরাইতে যাওয়ার পরে নাকি তার উপরও চড়া হয়েছে। চড়া হওয়ার পরে ক্যাপ্টেনের কাছে বিচার দিছে, কলেজের প্রফেসরের কাছে বিচার দেওয়ার পরে নাকি ওই রাজিম যে তার বাবা মারে আইনে নাকি বিচার করছে। বিচার করার পর থেকেই আমার ছেলের প্রতি তারা ক্ষিপ্ত ছিল।
পুলিশেরও ধারণা পূর্ব শত্রুতা থেকেই রাফিদকে হত্যা করা হয়েছে। অভিযুক্ত রাজিন পলাতক বলেও জানিয়েছেন তারা। বাসাটায় ওই যে বললাম যে সহপাঠী এবং তার বাবা থাকেন, তো তাদেরকে এখনও আমরা পাইনি। তবে আমি বলছি তো যে এটা তদন্তের স্বার্থে কাকে খুঁজছি বা কাকে নজরদারিতে রাখছি বা আমাদের তদন্তের কি কলাকৌশল, সেটা তো আমরা এখনই এইভাবে প্রকাশ্যে বলবো না। নিহত জুবায়ের হাসান রাফিদের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। 2 ভাই ও 1 বোনের মধ্যে সে সবার বড়। পড়াশোনা করত ঢাকায় মামার বাসায় থেকে। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনার শরফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলামকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রাতে গটুদিয়া এলাকা থেকে তাকে উদ্ধারের পর প্রথমে সড়ক দুর্ঘটনা মনে হলেও পরে পাওয়া যায় গুলির চিহ্ন। স্বজনদের অভিযোগ, তার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে এই ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষ। 3 বার শরফপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য। শনিবার রাত 11টার দিকে গুরুতর আহত অবস্থায় শেখ রবিউল ইসলামকে আনা হয় খুলনা মেডিকেলে। প্রথমে সড়ক দুর্ঘটনা ভাবা হলেও পরে জানা যায় গুলি করে হত্যা করা হয়েছে তাকে। স্বজনরা জানান, শনিবার রাত 9:30টার দিকে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ কর্মী সভা শেষে খুলনায় নিরালার বাসায় ফিরছিলেন রবিউল ইসলাম। খুলনা সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এলাকায় হামলা হয় তার উপর। গুলি করেছে ওই এমপি স্যার আইছে, তাই ওই তার সাথে ওই মিটিং ছিল, করে খুলনায় ভিত্তি ছিল মোটরসাইকেলে। আমি কিচ্ছু জানতে পারি না, আমি শুধু জানিছি যে আমার চাচাকে গুলি করা হয়েছে। দলের নেতাকর্মীদের দাবি, রবিউলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এই ঘটনা ঘটিয়েছে তার প্রতিপক্ষ। সহজ সরল সাদামাটা জীবনযাপন করত, তার এরকম একটা ঘটনা ঘটবে এটা আসলে আমরা শুনে স্তম্ভিত। যারা সদ্য সমাপ্ত উপজেলায় যারা বিরোধিতা করছে এবং সামনের যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন যারা রবির প্রতিপক্ষ হবে, তারা রবির জনপ্রিয়তাকে হিংসা করে রবিরে হত্যা করা হয়েছে। এদিকে পুলিশ বলছে অভিযুক্তদের শনাক্তে কাজ চলছে। 2015 সালে রবিউল হামলার শিকার হন বলে জানিয়েছেন স্বজনরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কিশোরগঞ্জের শোলাকিয়ার ঈদগাহ ময়দানে জঙ্গি হামলার 8 বছর পূর্ণ হলেও শেষ হয়নি বিচার কাজ। এখনও বিচারের অপেক্ষায় নিহতদের স্বজনেরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অভিযুক্ত জঙ্গিদের নিরাপত্তাজনিত কারণে এতদিন আদালতে হাজির করা যায়নি। তবে সম্প্রতি তাদের হাজির করা হচ্ছে আদালতে। 2016 সালের 7 জুলাই ছিল ঈদ উল ফিতরের দিন। কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের নামাজের জন্য সমবেত হয়েছিলেন মুসল্লিরা। নামাজ শুরুর ঠিক আগ মুহূর্তে জঙ্গিদের গুলি আর বোমায় কেঁপে ওঠে ঈদগাহের চারপাশ। ঈদগাহের কাছে একটি নিরাপত্তা চৌকিতে অতর্কিত হামলা চালিয়ে 2 পুলিশ সদস্যকে হত্যা করে জঙ্গিরা। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় জঙ্গি আবির রহমান। সেদিনের বিভীষিকা আজও ভুলতে পারেননি এলাকাবাসী। ওই দিনের ঘটনা আমি মসজিদে দোতলা থেকে দেখছি যে পুলিশে তারা খুবই হত্যা করে। গুলি শব্দ শুনে আমরা খুবই আতঙ্কের মধ্যে ছিলাম। সেদিন নিজের ঘরে থেকেও গুলিবিদ্ধ হয়ে নিহত হন গৃহবধূ ঝর্ণা ভৌমিক। ঘটনার বিচার পাওয়ার অপেক্ষা শেষ হয়নি তার স্বজনদের। মা ঝর্ণা ভৌমিক জঙ্গিদের গুলিতে মারা যায়। কিছুদিন আগে আমার বাবা মারা যায়। আমি আর আমার ভাই একলা হয়ে গেছি প্রায়। আমার বাবা তো জঙ্গি হামলার বিচারটা দেখে যেতে পারলো না। অভিযুক্ত জঙ্গিদের একাধিক মামলায় মৃত্যুদণ্ডাদেশ থাকায় নিরাপত্তাজনিত কারণে এতদিন আদালতে হাজির করা যায়নি। তবে সম্প্রতি বাড়তি নিরাপত্তায় তাদের আদালতে হাজির করে সাক্ষীদের জবানবন্দি নেওয়া শুরু হয়েছে। আমরা বিশেষ কায়দায় বিশেষ আইনের সুযোগে আমরা এই আসামিদেরকে হোলি আর্টিজানের মামলা থেকে আমরা কিশোরগঞ্জ কারাগারে নিয়ে আসি এবং আমরা সাক্ষী শুরু করি। শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় সন্ত্রাস দমন আইনের মামলায় আসামি 24 জন, তাদের মধ্যে 5 জন কারাগারে। বাকিরা বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে মারা গেছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এইচএসসি পরীক্ষা চলাকালেও ময়মনসিংহে চালু আছে কোচিং সেন্টার। প্রতিদিনই চলছে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের পড়াশোনা। নগরীর কোচিং পাড়া হিসেবে পরিচিত কয়েকটি সড়কে নজরদারি কম। তবে জেলা প্রশাসন দাবি করেছে, মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
ময়মনসিংহ শহরের বিভিন্ন কোচিং সেন্টারে এভাবেই চলছে পড়াশোনা। বিশেষ করে নগরীর কোচিং পাড়া হিসেবে পরিচিত বাউন্ডারি রোড, নাহা রোড ও জিলা স্কুল সড়কের কোচিংগুলোয় নজরদারি খুব একটা নেই। প্রশ্ন ফাঁসের গুজব আর নকল ঠেকাতে বোর্ড পরীক্ষার সময় কোচিং বন্ধের নির্দেশনা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু শিক্ষার্থীদের পড়াশোনা চালু রাখা সহ নানা অজুহাতে কোচিং খোলা রাখছেন শিক্ষকরা। আমরা এক প্রকার বাধ্য হই যে অভিভাবকরা যে ধরনের প্রেশার আমাদেরকে দেয়, সেই ক্ষেত্রে স্কুলে পরীক্ষার ক্ষেত্রে আমাদের একটু চালাইতে হচ্ছে। তাদেরও পরীক্ষা সামনে, এখন এক মাস গ্যাপ দিলে তাদের অনেক ক্ষতি হয়ে যায় লেখাপড়া। আমাদের আসলে সরকারের পক্ষ থেকে আমরা এরকম নোটিশ কোনো পাইনি। কোচিংয়ে নজরদারি করবে না শিক্ষা বোর্ড। চেয়ারম্যান জানান, এই ব্যাপারে জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে বা পরীক্ষা যতদিন চলবে এই কোচিং সেন্টার খোলা থাকবে না। এই ব্যাপারটি আসলে আইন শৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসকের নিয়ন্ত্রণ মনিটরিং করার কথা। আমরা সে ব্যাপারে সহযোগিতা করব। জেলা প্রশাসনের দাবি, কোচিং বন্ধ রাখা সহ বিভিন্ন বিষয় তদারকিতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হচ্ছে। কিছু কিছু জায়গায় হয়তো আমাদের নির্দেশনা না মেনে তারা খোলা রাখছে। তো আমরা প্রতিদিন সকালে এবং বিকেলে 2 বার আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা অভিযান পরিচালনা করছি। 29 জুন থেকে 11 আগস্ট পর্যন্ত 44 দিন সারা দেশে কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাবনার রোগীকে যৌন হয়রানির অভিযোগে ক্লিনিকের মালিক ও চিকিৎসককে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে সদর থানার নিউ মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টার থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, দুপুরে ওই নারী তার স্বামীর সঙ্গে নিউ মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টারে আলট্রাসোনোগ্রাম করার জন্য যান। এ সময় নারীকে নির্ধারিত কক্ষে নিয়ে নারী সহকারীকে বাইরে পাঠিয়ে দেয় ডাক্তার শোভন সরকার। পরে ওই নারীকে তিনি যৌন হয়রানি করেন বলে অভিযোগ ওঠে। পরে ভুক্তভোগী ওই নারী বিষয়টি তার স্বামীকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ক্লিনিকের মালিক ও চিকিৎসককে আটক করে। রাজধানীর বারডেম হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গত রাত 12টার দিকে 56 বছর বয়সী জাকিয়া সুলতানা নামে এক রোগীর মৃত্যুর পর স্বজনেরা এই অভিযোগ তোলেন। পরিবার জানায়, গত 1 জুলাই ওই রোগীকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি। শনিবার দিবাগত রাতে রোগীর শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়। চিকিৎসার এক পর্যায়ে তার মৃত্যু হয়। অভিযোগের বিষয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বা কর্তৃপক্ষ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হয়নি। মেরে ফেলছে চোখের সামনে, মানে মানুষকে আমরাও দেখছিলাম যে রোগী, আমরাও দেখছিলাম, কথা হচ্ছিল। আমার মা মারা গেছে, এটার তো আর ক্ষতিপূরণ হবে না, কিন্তু আমরা চাই যে এটার সুষ্ঠু একটা বিচার হোক। যার জন্য এটা মারা গেছে পুরো টিমটা, এটার পিছনে কারা কারা কোন কোন ডাক্তার দায়ী সেটার তদন্ত হোক। চলতি মৌসুমে 6টি দেশে যাচ্ছে রংপুরের হাড়ি ভাঙা আম। এরই মধ্যে 30 কোটি টাকার অর্ডার পেয়েছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। তাদের আশা, এবার জেলায় 250 কোটি টাকার আম উৎপাদন হবে। 3 দশকে হাড়ি ভাঙা আম বদলেছে 90 গ্রামের মানুষের ভাগ্য। 90-এর দশকে রংপুরের মিঠাপুকুর উপজেলার খোরাগাছের তেকানি গ্রাম থেকে হাড়ি ভাঙা আম ছড়িয়ে পড়ে পাশের পদাগঞ্জ সহ 90 গ্রামে। চলতি বছর জেলার 1935 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে এর আবাদ হচ্ছে। তবে এই মৌসুমে ফলন নিয়ে সন্তুষ্ট নন বাগান মালিকরা। গাছের ফলন একটু কম আগের থেকে, গত বছরে যা হচ্ছে তার থেকে 3 ভাগের 2 ভাগ, মানে অনেক কম। আম এবার ফলন তো ভালো, যার হয়েছে তার হয়েছে, যার হয়নি তার হয়নি। বর্তমান আমের উৎপাদনটা একটু বর্তমান সংকটে আর কি, আমের মানে ফলন তো কম, যার কারণে একটু দাম বেশি। হাটে বাজারে এখন হাড়ি ভাঙা সুবাস, স্বাদ গন্ধের কারণে হাড়ি ভাঙার সুনাম ছড়িয়েছে বিদেশেও। এবার 30 কোটি টাকার আম যাচ্ছে ভারত, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায়। ব্যবসায়ীরা বলছেন আমের দাম এবার বেশি। প্রতি বছরে এখানে আসি, উদ্বোধনের 2 দিন আগে আমি আসা করি, তবে গতবারের তুলনা 100-200 টাকা বেশি। বাগান মালিকদের আশা, এ মৌসুমে রংপুর অঞ্চল থেকে 250 কোটি টাকার আম বিক্রি হবে। বিপুল এই আম সংরক্ষণে হিমাগার নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী। আম বাগান আছে এখানে, এখানে শুই
বৈজ্ঞানিক পদ্ধতিতে আম চাষ এবং মানে রক্ষা করার জন্য যে হিমাগার, অলরেডি একটা হিমাগার আমরা করে ফেলতেছি, হ্যাঁ দিয়ে দিছি, সেটা মিঠাপুকুরে হচ্ছে। এবছর বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে রংপুরের হাড়িভাঙা আম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বস্ত্র খাতে নগদ প্রণোদনা কমিয়ে দেয়ায় এ শিল্পে মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ। সংগঠনটির দাবি, গ্যাস ও বিদ্যুৎ সংকটে টেক্সটাইল খাতে উৎপাদন কমেছে 40 থেকে 50%। এই অবস্থায় নগদ প্রণোদনা কমানো মরার উপর খানার ঘা ছাড়া কিছুই নয়। শনিবার সকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নেতারা। গেল কয়েক মাস ধরে গ্যাস ও বিদ্যুৎ সংকটে শিল্প খাতে উৎপাদন কমেছে কয়েক গুণ। এ কারণে টেক্সটাইলে উৎপাদন কমেছে অর্ধেক। অন্যদিকে চলতি অর্থবছরে দেশীয় বস্ত্র খাতে 3% নগদ প্রণোদনা কমিয়ে 1.5% করা হয়েছে। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি বলেন, বৈশ্বিক সংকট ও নানাবিধ সমস্যার কারণে মারাত্মক ঝুঁকিতে বস্ত্রশিল্প। বলেন, এমনিতে ঋণে অতিরিক্ত সুদ, ডলার সংকট, এলসি জটিলতা সহ নানা সমস্যায় আছে বস্ত্রশিল্প। একদিকে আমার বিদ্যুৎ নাই, জ্বালানি নাই, ব্যাংকে আমার ইডিএফ ফান্ড নাই, অন্যদিকে আমার উৎপাদন আমরা পুরো যেতে পারছি না। এবং আমাদের সবচেয়ে বড় সংকট হচ্ছে আমাদের যারা আগে আমার যে 100 কোটি টাকা যদি লিমিট থাকতো সেটা এখন 60 কোটি, এখন 60% আমি এলসি খোলার পরে বাকি 40% যখন আমার লিমিট না বাড়ায় তখন আমার আনইন্টারাপ্ট সাপ্লাইটা থাকে না। তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াই বলেন? বিটিএমএর নেতারা বলেন, এই শিল্পকে টিকিয়ে রাখতে নগদ প্রণোদনা ও নীতি সহায়তা প্রয়োজন। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের নামে প্রণোদনা কমানো এই শিল্পের জন্য হুমকির কারণ হতে পারে বলে জানান তারা। আমাদের পাওয়ারের সাবসিডি দেখ, আমাদের বিদ্যুতের দেখ, আমাদের আনইন্টারাপ্ট জ্বালানি দেখ, আমরাও তো বলি না আমরা সহায়তা চাচ্ছি না, আমরা এটার পক্ষে না, কিন্তু আমাদেরকে একটা লং টাইম এখনই প্রোগ্রাম দিয়ে দেয় সরকার। আজকে বলুক 2024 সালে যে 29 সালের পর থেকে আপনাদেরকে আর কোনো নগদ ডাইরেক্ট সহায়তা দেওয়া হবে না, বিকল্প কিভাবে এই সেক্টরকে বাঁচানো যায় আসেন আমরা আলোচনায় বসি। চোরাই পথে কাপড়ের অনুপ্রবেশ বন্ধ করার পাশাপাশি বস্ত্রশিল্পের উন্নয়নে সমন্বিত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন বস্ত্র কারখানার মালিকরা। 5% ইন্টারেস্ট সাবসিডি ফর 7 ইয়ার্স। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন কারখানা স্থাপন আর পুরনোগুলোয় আধুনিক প্রযুক্তির সংযোজন হলে জুয়েলারি খাত রপ্তানিমুখী হবে বলে আশা ব্যবসায়ীদের। তবে এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা স্বর্ণ চোরাচালান। রাজধানীর আইসিসিবিতে জুয়েলারি মেশিন প্রদর্শনীতে এসব কথা বলেন তারা। ক্রেতার চাহিদা মতো স্বর্ণালঙ্কারের সূক্ষ্ম নকশা করতে চাই উন্নত যন্ত্র। দেশে এমন যন্ত্রের ব্যবহার নতুন না হলেও সেগুলো কেনার জন্য যেতে হয় বিদেশে। সহজে সব যন্ত্রের মান দাম যাচাই করতে স্বর্ণ ব্যবসায়ীরা ভিড় করছেন জুয়েলারি মেশিনারিজ মেলায়। এটার কাজ হলো অত্যাধুনিক নিত্য নতুন ডিজাইন এবং কাজটা খুব সহজে হয়ে যাবে। একদম পুরো অ্যাকুরেট অ্যামাউন্টের কতখানি আপনার ডিজাইন দরকার, তো সেক্ষেত্রে আমাদের মেশিনারিজগুলো দরকার। প্রদর্শনীতে উন্নত মানের স্বর্ণ পরীক্ষা, লেজার মার্কিং, কাটিং, ঝালাই মেশিন সহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন ধরনের যন্ত্র তুলে ধরা হয়। 0.2 mm থেকে 2.0 mm পর্যন্ত মাল্টি চ্যানেল ওয়েল্ডিং ফ্যাসিলিটি আছে, মানে একদম ছোট জায়গায় আমরা খুব সূক্ষ্মভাবে স্পটলেস ওয়েল্ডিং করতে পারি, যেটা একদম নতুনের মতো ফিনিশিং। গোল্ড টেস্টিং আছে, মেল্টিং মেশিন আছে, কাস্টিং মেশিন আছে, পিউরিফাই মেশিন আছে। প্রজেক্ট আমরা বড় বড় প্রজেক্ট করে দিচ্ছি। স্বর্ণ ব্যবসায়ীরা এ খাতকে রপ্তানিমুখী করতে চান, তবে সম্ভাবনাময় ব্যবসাটির প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে চোরাচালান। চোরা কারবারিকে প্রশ্রয় দিব না, এ ব্যাপারে বাজু শক্তিশালী যে একটি বাজার, একটি শিল্প ধ্বংস হচ্ছে যেটা অবৈধ পথ। এই অবৈধ পথের স্বর্ণ আমদানি আমাদের বন্ধ করতে হবে। প্রদর্শনীতে ভারত, ইতালি, তুরস্ক, জার্মানি, চীন সহ 10টি দেশের 30টি প্রতিষ্ঠান অংশ নেয়। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাটি, কাঠ, পাথরে 9 শতাধিক ভাস্কর্য করেছেন পুরান ঢাকার পান্নিটোলা এলাকার শিল্পী শঙ্কর ধর। ক্ষুদিরাম, সূর্য সেন ও প্রীতিলতার অবয়ব বানিয়েছেন। 52 ভাষা শহীদ, 69-এর গণ আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ভাস্কর্যও গড়েছেন। জাতীয় পর্যায়ের কোনো সম্মাননা না পেলেও আক্ষেপ নেই বলে জানালেন এই শিল্পী। শেষ আঁচড়ে পূর্ণতা দিচ্ছেন মাটির তৈরি ভাস্কর্যের। এ পর্যন্ত ধাতব, কাঠ আর মাটিতে করেছেন অন্তত 900 ভাস্কর্য।
তবে প্রতিমা শিল্পী হিসেবেই বেশি পরিচিত পুরান ঢাকার পান্নিটোলা এলাকায় বেড়ে ওঠা শঙ্করধর। সরু গলির ওপর বাড়িটির দিকে তাকালে চোখে পড়ে এসব শিল্পকর্ম। 10 বছর বয়স থেকেই গড়তেন ছোট ছোট প্রতিমা, বিক্রি করা হতো রথের মেলায়। স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে ক্ষুদিরাম, সূর্য সেন ও প্রীতিলতার ভাস্কর্য করেছেন। 52 ভাষা শহীদ, 69-এর গণ আন্দোলন ও মুক্তিযুদ্ধ ছাড়াও মহাত্মা গান্ধী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ভাস্কর্য করেছেন অসংখ্য মনীষীর। কাজ করেছেন হল্যান্ড, যুক্তরাজ্যেও, পেয়েছেন স্বীকৃতিও। শহীদদের প্রতি সম্মান ও দেশের প্রতি দায়িত্ববোধ থেকে এসব কাজ করেছেন তিনি। স্পেশাল ছিলাম পোর্ট্রেট বানানোর মধ্যে, মানে কোনো চেহারা দেখলেই আমি বানিয়ে ফেলতে পারতাম। 65 মানে যুদ্ধ, 64 দাঙ্গা সব কিছুর মধ্যে আমার একটা পার্টিসিপেশন ছিল, মানে এই সেই করতে করতে আমি 7ই মার্চের বঙ্গবন্ধু ভাষণ, অসহযোগ আন্দোলন এরকম করতে করতে আমি একটা দেশাত্মবোধ ভিতরে আমার জাগে। অর্থকষ্টে জীবন কাটলেও আক্ষেপ নেই শিল্পীর। তার মতে শিল্পীরা বাস করেন স্বপ্নের জগতে, অল্পে খুশি থাকলেই মেলে আত্মার শান্তি। শিল্পীরা সবসময় স্বপ্নের বাস করে। শিল্পীদের জীবন কিন্তু তাদের ফ্যামিলিতে থাকে না। শিল্পীরা কিন্তু সবসময় ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন। তা আমার ধারণা, মনে মনে আমি চিন্তা করি যেসব, আমিও কিন্তু এর ব্যতিক্রম না। শিল্পীরা কোনোদিনও ফ্যামিলিকে খুশি করতে পারে না। আগে রৌপ্য দিয়ে জাতির পিতার ভাস্কর্য গড়লেও এবার স্বর্ণের ভাস্কর্য গড়তে চান শঙ্করধর। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এ ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউবে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।